আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। সবার মতামতের ভিত্তিতেই সরকার জুলাই ঘোষণাপত্র তৈরি করতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ঐক্যবদ্ধভাবে ঘোষণাপত্র তৈরি করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে। তবে অভ্যুত্থানের 5.5 মাস পর ঘোষণাপত্রের বিষয়ে প্রশ্ন রাখেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আর জামায়াত নেতারা বলেছেন, ধীরস্থিরভাবে ঘোষণাপত্র তৈরি করা হোক। সর্বদলীয় আলোচনায় এসব কথা উঠে আসে। হাসান মাহমুদের রিপোর্ট। ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্তির পথে শুরু করে নতুন যাত্রা। ঘটনার 5 মাস পর জুলাই ঘোষণাপত্রের আওয়াজ তোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তার প্রেক্ষাপটে একটি চূড়ান্ত ঘোষণাপত্র প্রস্তুত করতে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে বসেন সরকার প্রধান। স্বাগত বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, 5ই আগস্ট হচ্ছে ঐক্যের ভিত্তি, তাই সবাইকে নিয়েই প্রস্তুত হবে ঘোষণাপত্র। আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম, আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস আসবে। সবাই যদি আমরা একত্রে যাই, সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ, আমরা তো আছি, জেগে আছি, এখন আমরা ভোতা হয়ে যাইনি, আমাদের অনুভূতি ভোতা হয়নি, এখন আমাদের অনুভূতি এখনো সে চাঙ্গা আছে, আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে আছে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 4 জন, গণতন্ত্র মঞ্চ, ইসলামিক দলগুলো এবং বাম রাজনৈতিক দলগুলোর নেতারা ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টাও। সংগঠিতভাবে আলোচনা পরিচালনার জন্য যেন একটা কমিটি গঠন করা হয়, এই ধরনের প্রস্তাব আসছে। আমরা এই সকল প্রস্তাব অ্যাক্টিভলি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিব। সবার সাথে আলোচনার পর সময় নিয়ে সবার মতামতকে অন্তর্ভুক্ত করে গণ অভ্যুত্থানে যার যার অবদান উল্লেখ করে ঘোষণাপত্র প্রস্তুত করার উপর জোর দেন নেতারা। জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত ঘোষণাপত্র নিয়ে কিছু আলোচনা হয়েছে। সব রাজনৈতিক দলের নেতারা তাদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেছেন। তা আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা, যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি, সেগুলো নির্ধারণ করতে হবে। এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয়, সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। সবাই একমত হয়েছি যে আমাদের মধ্যে পারস্পরিক আলোচনা প্রয়োজন, এক্সচেঞ্জ অফ ভিউজ প্রয়োজন। আমরা আলাদাভাবে মতামত দেব, তারপরে এটাকে একটা কনসাইজ করে সুলিখিত একটা ঘোষণাপত্রে রূপান্তরিত করা যাবে। বাট ইট উইল টেক টাইম, এটার জন্য একটা সময় প্রয়োজন এবং খুব একটা বিলম্ব করে অন্য কোনো অরাজকতা, অন্য কোনো ষড়যন্ত্রের সুযোগ যেন যারা সবসময় চক্রান্তের জন্য অপেক্ষা করে তারা যেন না পায়। এটা আসলে কি হবে, এটা প্রোক্লামেশন, ডেক্লারেশন, কিংবা এর আইনি দিক কি, কিংবা এর আইনি রাজনৈতিক দিকগুলো কি, আইনি এই প্রশ্নগুলো সকলের ঐক্যমত্যের জায়গা থেকে তৈরি হতে হবে। সবার মতামতের ভিত্তি হোক ঘোষণাপত্রের মূল লক্ষ্য, এমনটা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। বাংলাদেশ যদি গণতান্ত্রিক কোনো উপায়ে উত্তরণের পথে যেতে হয়, এই ঐতিহাসিক দলিল ছাড়া এটা সম্ভব নয়। আমরা আশাবাদী অবিলম্বেই আমরা একটি ঐক্যমত্যে পৌঁছে জুলাই ঘোষণাপত্র, জুলাই গণ অভ্যুত্থানের জনগণের আকাঙ্ক্ষাকে জনগণের সামনে উপস্থাপন করতে পারবো। ঘোষণাপত্র চূড়ান্ত করতে আরও সময় নেওয়া যেতে পারে, আবার অহেতুক বেশি সময়ও যাতে নেওয়া না হয়, এমনই মত অংশগ্রহণকারীদের। হাসান মা। দীর্ঘ 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। মঙ্গলবার বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা থেকে খালাস পান তিনি। কারাগারের সামনে অবস্থান নেওয়া বিপুল সংখ্যক নেতাকর্মী বরণ করেন তাকে। জেল থেকে বেরিয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আপেল শাহরিয়ারের রিপোর্ট।
মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 1-2 বছর নয়, দীর্ঘ 17 বছর কারাগারের 4 দেয়ালের বন্দি অবস্থা থেকে। জেল থেকে বেরিয়েই অসংখ্য নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হন। প্রিয় নেতাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হাজারো নেতাকর্মী। অন্যায়ভাবে তাকে এতদিন কারাগারে রাখার জন্য দায়ীদের বিচার চান। অন্যায়ভাবে ফ্যাসিস্ট সরকার ওনাকে আটকায় রাখছে। খুবই আনন্দিত, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে উনি স্বাভাবিক আমাদের মাঝখানে উনি স্বাভাবিকভাবে ফিরে আসছে। আমি দোয়া করি লুৎফুজ্জামান বাবর যেন সিংহ পুরুষ হিসেবে যেরকম নেত্রকোনার বাসী মনে করি সেই সিংহ পুরুষই যেন থাকে। আজকে তা প্রমাণও করেছে এবং আমরাও প্রমাণ করেছি লুৎফুজ্জামান বাবরকে এইভাবে গ্রহণ করতে পেরেছি। উনাকে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতকে খুশি করার জন্য উনাকে ধ্বংস করতে চেয়েছিল, উনাকে ফাঁসি দিয়ে বাংলাদেশ থেকে তিলে তিলে নির্যাতন করে উনাকে জীবন্ত দুনিয়া থেকে সরাই দিতে চেয়েছিল। হাসিনা আজকে পালিয়ে গেছে ভারত, আর বাবুর সাহেব আজকে বাংলাদেশে বীরের বাসে মুক্তি পেয়েছেন। 2007 সালের 28 মে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন লুৎফুজ্জামান বাবর। এরপর 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা, 10 ট্রাক অস্ত্রসহ বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলায় আপিল শুনানি শেষে একে একে খালাস পান তিনি। দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানান বিএনপির এ নেতা। পরে নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগর এলাকায় জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। 31 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 278 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের দায়ে সাবেক রেলমন্ত্রী জিলুর হাকিম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানী দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন করেছিলেন সাবেক রেলমন্ত্রী এবং তার পরিবার। একই সাথে 16টি ব্যাংক হিসেবে 60 কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং 20 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি ফাহমি গোলন্দাজ বাবেলের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ জিল্লুল হাকিম ক্ষমতার অপব্যবহারপূর্বক বিভিন্ন দুর্নীতি মাধ্যমে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 24 কোটি 29 লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন, অসাধু উপায়ে 19টি ব্যাংক হিসাবের মাধ্যমে 278 কোটি টাকারও বেশি মামলা রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে আগামী 21 থেকে 24 জানুয়ারি সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানী পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রফিকুল আলম জানান, সফরে গুরুত্বপূর্ণ দেশের সরকার প্রধান সংস্থার সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশের নাগরিকত্ব পেয়েছেন কিনা তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানা নেই বলে মন্তব্য করেন মুখপাত্র। আমলাতান্ত্রিক অদক্ষতার জন্য বাংলাদেশের সাথে অন্য দেশের চুক্তিসমূহকে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা যাচ্ছে না বলে তিনি জানান। আমাদের কাছে যে সরকারি চিঠি আছে সেই চিঠিতে পরিষ্কারভাবে বলা আছে যে যুক্তরাষ্ট্রের বিদেশি মিশন প্রধান যারা আছেন তারা এই অনুষ্ঠানে আমন্ত্রিত। আমি যে কয়টা চুক্তি ওইখানে দেখেছি আমার নিজের সন্তুষ্টির জন্য প্রত্যেকটাতেই আমি দেখেছি যে স্বাক্ষর আছে, উভয় পক্ষের স্বাক্ষর আছে। ব্যুরোক্রেটিক ইনএফিশিয়েন্সি বলতে পারেন। দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস HMPV আক্রান্ত সঞ্জিদা আক্তারের মৃত্যু
মাল্টি অর্গান ফেলারের কারণে হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আক্তার সায়েদুর রহমান। দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। HMPV ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বিশ্বে বিরল, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানান বিশেষ সহকারী। তবে আক্রান্ত ব্যক্তি যদি কোনো জটিল রোগে আক্রান্ত থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাহলে ঝুঁকি বেশি থাকে বলেও জানান সায়েদুর রহমান। বলেন এই ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ কোনো দেশ অ্যালার্ট জারি করেনি এবং টিকারও প্রয়োজনীয়তা নেই। HMPVর কারণে মৃত্যু হওয়ার ঘটনাটি বিরল, কিন্তু HMPV আক্রান্ত ব্যক্তি যদি অন্যান্য রোগে আক্রান্ত থাকেন, ইমিউনো কম্প্রোমাইজ থাকেন, ওই সকল মানুষের ক্ষেত্রে বা অল্প বয়সী, অনেক বেশি বয়সী তাদের ক্ষেত্রে এই রোগী নিয়ে আসলে উনি ওবেস ছিলেন, ওনার থাইরয়েড ডিসফাংশন ছিল এবং উনি আসলে ক্লেবশিয়েলা দিয়ে সেপসিস ডেভেলপ করার পরে সেপসিসের কারণে মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে মৃত্যুবরণ করেছেন। কোনো রকম কোনো অ্যালার্ট শুধু বিশ্ব স্বাস্থ্য সংস্থা নয়, কোনো দেশ থেকে জারি হয়নি। অ্যালার্ট শব্দটা যদি বলি মানে কোনো সতর্কতা জারি করা হয়নি। কতগুলো বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে বিভিন্ন দেশে, সেটা চীন, ভারত বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা পুরনো অনেক দিনের একটা গাইডলাইন আছে, সেখানেও তারা কিছু কথা বলেছে, কিন্তু সেগুলো খুবই সাধারণ পরামর্শ আকারে, কোনোভাবেই সেগুলোকে সতর্কতা বলা যাবে না। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে হোটেল রেস্তোরাঁ খাতে আগের মতোই 5% ভ্যাট কার্যকর থাকছে। এ বিষয়ে আগামী রবিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। এ খাতে ভ্যাট বাড়িয়ে 15% বৃদ্ধি করা হয়েছিল। সকালে NBR ভবনে সাংবাদিকদের কথা জানান সংস্থাটির দ্বিতীয় সচিব ব্যারিস্টার বদরুজ্জামান মুন্সী। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির ডাকে কয়েকশো ব্যবসায়ী NBR এর সামনে মানববন্ধন করেন। এ সময় তারা সরকারের পুনঃসিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে রেস্তোরাঁ খাতে 10% SD প্রত্যাহার সহ সকল অনিয়ম ও হয়রানি বন্ধের দাবি জানান। সেই সাথে ভ্যাট ও ট্যাক্স প্রক্রিয়া সহজীকরণ সহ আগামী অর্থবছরে 5% থেকে কমিয়ে ভ্যাট 3% করার দাবি জানায় রেস্তোরাঁ মালিক সমিতি। রেস্টুরেন্ট সেবার ক্ষেত্রে যে 5% VAT প্রযোজ্য ছিল সেটিকে বাড়িয়ে 15% VAT আরোপ করা হয়। পরবর্তী সময়ে সরকার কর্তৃক এই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে পুনরায় 5% ফিরিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছে এবং সে মোতাবেক জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে এবং আমরা আশা করি যে আজকে বা রবিবারের ভিতরেই এসআরও জারির মাধ্যমে পূর্বের অবস্থায় অর্থাৎ 5% VAT হার আরোপ করা হবে। ঔষধ তৈরি, পোশাক সহ কিছু নিত্যপণ্যের ক্ষেত্রে নতুন আরোপিত ভ্যাট প্রত্যাহারের বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে ও আগের মতোই হতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সন্ধ্যায় সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আমরা রিভিউ করেছি, কিছু কিছু ফ্যাক্টরটা আমরা পরে জানতে পারবেন। আদেশ আসবে কয়েকটা জিনিস অত্যাবশ্যক না, কিছু কিছু রেস্টুরেন্টের উপর আমরা বলেছি, তারপরে ওষুধের ব্যাপারে, তারপরে আপনার আরও কয়েকটা ওরা দেখতে পারেন মোটামুটি সাশ্রয়ী কয়টা একেবারে অত্যাবশ্যক যেগুলো লোকজনকে এফেক্ট করে সব। আমি তো বললাম ইম্পোর্টেড ফলের জুস, এগুলো আমি কেন কমাবো? প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বর্ধিত ভ্যাট সম্পূরক শুল্ক আগামী 7 দিনের মধ্যে প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। দাবি আদায় না হলে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ কৃষি প্রক্রিয়াজাত খাতের ব্যবসায়ীদের সংগঠন বাপা। সকালে রাজধানীর ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবির কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। এক শিল্প খাতে প্রস্তাবিত গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানায় তারা। বলেন, নতুন করে ভ্যাট ও করের বোঝা চাপানো হলে ভোক্তা সহ এই খাতের সংশ্লিষ্টরা ক্ষতিগ্রস্ত হবে। এরই মধ্যে প্রায় 2.5 লাখ শ্রমিকের কাজ হারানোর শঙ্কা তৈরি হয়েছে বলে জানান তারা। তাই আগের মতোই 5% ভ্যাট কার্যকর রেখে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান ব্যবসায়ীরা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও কক্সবাজার বিমানবন্দর চালু হচ্ছে এবছরে। এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া।
দুপুরে ক্যাব প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। প্রশ্নের জবাবে তিনি বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনে নির্ধারিত স্থানে কর্মরত আছে। সম্প্রতি যাত্রীর সঙ্গে হাতাহাতির ঘটনায় বিমান চলাচল মন্ত্রণালয়ের তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে। সেই সুপারিশ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তৃতীয় টার্মিনাল ৯৯% কাজ শেষ হয়েছে। সিলিং ব্রিজ সহ কাজ শেষ হলে এ বছর এটি উদ্বোধন করা হবে। কক্সবাজার বিমানবন্দরের কাজও ৯৩% শেষ হয়েছে। তৃতীয় টার্মিনালে সরঞ্জাম কেনায় দুর্নীতি নিয়ে দুদক তদন্ত করছে বলে জানান চেয়ারম্যান। আওয়ামী লীগ আমলে উত্তরার রানিংওয়ে সহ বেশ কিছু অপ্রয়োজনীয় স্থাপনার প্রকল্প বাতিল হয়েছে বলেও জানান ক্যাব চেয়ারম্যান। ব্যাপারে আমাদের আসলে কথা বলাটা খুব একটা সঠিক হবে না, কারণ আমরা ওই ডেপথে জানি না যে হয়েছে কি হয় নাই, সেটা আমি বলতে পারবো না। এপিবিএন এর সাথে আমাদের কোনো রকম সমস্যা বা কারোর কোনো রকম ঝামেলা হয় নাই। যার জায়গায়, আমি আবার পরিষ্কার করে বলতে চাই, যার জায়গায় ডিউটি করার কথা তার সেখানে ডিউটি করবে। এপিবিএন এর ডিউটি করার কথা বহিরাঙ্গনে একদম পরিষ্কার ভাষায় 2010-এ প্রধানমন্ত্রীর অফিস থেকে কিন্তু এই নির্দেশনা আছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েকে অলাভজনক প্রকল্প বলেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স বিআইপি। তাদের দাবি, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নতুন সংযোগ সড়ক হবে পরিবেশ ধ্বংসকারী। প্রকল্প বাস্তবায়নের আগে সঠিক সমীক্ষা আর গবেষণা না করার কারণে এটি শহরের যানজট নিরসনে কার্যকরী হচ্ছে না বলেও মন্তব্য করেন তারা। রাজধানীর বাংলা মোটরে পরিবেশবাদী সংগঠনগুলোর যৌথ আলোচনা সভায় এসব অভিযোগ করা হয়। এলিভেটেড এক্সপ্রেসওয়ের নতুন রুট নগরীর হাতিরঝিল ও পান্থকুঞ্জ পার্ক ধ্বংস করছে বলেও সভায় মত দেন বিশেষজ্ঞরা। দাবি করেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নতুন রুট নির্মাণ করতে গিয়ে পান্থকুঞ্জের জীববৈচিত্র্য ধ্বংস করছে সরকার। অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান পরিবেশবাদী সংগঠনগুলো। চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে ২০ তারিখে সকাল ১০টায় শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছে ন্যূনতম ৩৫ ও ক্ষেত্র বিশেষে উন্মুক্ত বয়সসীমা প্রত্যাশী শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে সংগঠনটি এই কর্মসূচি ঘোষণা করে। এ সময় অভিযোগ করা হয়, অন্তর্বর্তী সরকার ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীদের সাথে আলোচনা না করে বয়সসীমা বৃদ্ধি করে ৩২ বছর করেছে। শিক্ষার্থীরা সরকারের ৩২ বছর ঘোষিত গেজেট প্রত্যাখ্যান করে চাকরিতে আবেদনের বয়সসীমা ছেলেদের ৩৫ এবং মেয়েদের ৩৭ বছর ও ক্ষেত্র বিশেষে উন্মুক্ত করার দাবি জানান। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। বিসিবির গঠনতন্ত্র সংশোধনের প্রতিবেদন চূড়ান্ত নয়। ক্লাব সহ অন্য প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ও গঠনতন্ত্র সংশোধন কমিটির আহ্বায়ক নাজমুল আবেদিন ফাহিম। মানে খুব আর্লি একটা রেসপন্স এসছে ঢাকার ক্লাবগুলির কাছ থেকে। তবে আমি বুঝতে পারি যে তাদের রেসপন্সের অযৌক্তিক, আমি সেটা বলবো না। আমাদের যে প্রস্তাব বোর্ডের কাছে প্লেস করবে, বোর্ড সেটা স্ক্রুটিনি করবে। বোর্ড ভাবতে পারে যে না, এটা এখানে ঠিক আছে, এখানে ঠিক নেই। বোর্ড এটা ফার্দার নাড়াচাড়া করতে পারে এবং সেখান থেকে যেটা যাবে জেনারেল কাউন্সিলের কাছে। জেনারেল কাউন্সিল যদি বলে যে হ্যাঁ এটা ঠিক আছে, অথবা জেনারেল কাউন্সিল যদি মনে করে যে কোথাও কোনো পরিবর্তনের প্রয়োজন আছে, তারা সেটা করবে। তারপর তারা যদি অ্যাপ্রুভ করে, তারপর সেটা অ্যাপ্রুভ হবে। এখনই ক্রিকেট প্রশাসনে অন্তর্ভুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই সদ্য অবসর নেয়া তামিম ইকবালের। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বিপিএলে আজকের ম্যাচ শেষে জানিয়েছেন, প্রতিযোগিতামূলক ক্রিকেটেই মনোযোগ দিতে চান তিনি। এই মুহূর্তে নাই বলার মতো অবস্থা। হ্যাঁ, আমি চেষ্টা করব যতদিন, এখন তো রিটায়ার্ড, সো লেজেন্ডস লিগের জন্য কোয়ালিফাই করবো, সো ওইসব খেলবো। যদি প্রিমিয়ার লিগটা হয় সময় মতো ওটা খেলবো, আর ইনশাল্লাহ যদি ফিট থাকি তাহলে বিপিএল যতটুকু পারি খেলতে থাকবো। দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার বিষয়টি দুঃখজনক। এর দায় এড়ানোর সুযোগ নেই বিসিবির, এমনটাই জানিয়েছেন বিপিএল এর সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম। এদিকে পারিশ্রমিক বিলম্বের আজগুবি ব্যাখ্যা দিয়ে দলটির ম্যানেজার জানিয়েছেন, আজকের মধ্যেই ক্রিকেটারদের হাতে টাকা পৌঁছে দেওয়া হবে। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও পারিশ্রমিক বুঝে পায়নি ক্রিকেটাররা। মমিনুর রিপনের রিপোর্ট। পারিশ্রমিক না পেয়ে বুধবার অনুশীলন বর্জন করে বিপিএল এর নতুন লজ্জার সাক্ষী হয়েছে দুর্বার রাজশাহী। হুমকি ছিল ম্যাচ বয়কটের মতো কঠোর সিদ্ধান্তেরও। পরে বোর্ড কর্তাদের হস্তক্ষেপে পারিশ্রমিক পাওয়ার আশ্বাসে বৃহস্পতিবার অনুশীলনে নামে রাজশাহীর ক্রিকেটাররা। অনুশীলন শেষে আর্থিক অব্যবস্থাপনার কারণ ব্যাখ্যা করেন দলটির ম্যানেজার মেহরাব হোসেন। স্বীকার করেছেন, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ক্রিকেটই।
টিম ম্যানেজমেন্ট থেকে আমাদের একটু বিলম্বিত হয়েছে একটু, এবং আমাদের টিম ম্যানেজমেন্টের যে ওনার বাংলাদেশে ছিলেন না। আমাদের 3 তারিখে পেমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু ভেরি আনফর্চুনেট খেলার মাঠেই তার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ার কারণে তার বুকে একটি বলে আঘাত লাগে, তো তিনি দেশের বাইরে চলে যাওয়ার কারণে পেমেন্টটা বিলম্বিত হয়েছে। আশা করি যে আমাদের এই যেটা হয়েছে এটা অন্যান্য টিমরাও দেখেছে এবং সবাই সতর্ক হবে, এবং আগামীতে যাতে এই সমস্ত কাজগুলো সুসম্পন্নভাবে হয় অবশ্যই সজাগ দৃষ্টি রাখা উচিত। দুর্বার রাজশাহীর পারিশ্রমিক কেলেঙ্কারিতে হতাশ বোর্ড কর্তারাও। ফ্র্যাঞ্চাইজিটির অনিয়মের কারণে মান ক্ষুণ্ণ হয়েছে টুর্নামেন্টেরও। বিপিএল দেখতে চট্টগ্রামে যাওয়ার আগে এই ঘটনার জন্য বিসিবির দায় স্বীকার করেছেন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। আমরা যখন ভালো কিছু করছি সেটার কৃতিত্ব আমাদেরকে সবাই দিচ্ছে, কোনো খারাপ কিছু হলে সেটা দায় আমাদেরকে নিতেই হবে। তার পাশাপাশি এই বছরের বোধহয় একটু আমরা জানি যে সবারই আর্থিকভাবে কিছুটা সমস্যা আছে, সেই কারণেই কিন্তু এই বিপিএলটা যেন কম খরচে সবাই করতে পারে সেদিকে আমাদের একটা দৃষ্টি ছিল। কিন্তু তার মানে এই নয় যে আমরা আশা করেছিলাম যে কোনো ফ্র্যাঞ্চাইজি এই ধরনের এই পর্যায়ে যেতে পারে। দলের অভ্যন্তরীণ দুরবস্থার প্রতিফলন মিলছে মাঠের পারফরম্যান্সে। 6 ম্যাচে 4টিতে হেরে টেবিলের নিচের সারিতে রাজশাহী। ফলাফলের অবস্থা মেনে নেওয়া যায়, কিন্তু পারিশ্রমিক কেলেঙ্কারির লজ্জাটা কোথায় লুকাবে ফ্র্যাঞ্চাইজিটি? মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।